হরি ওং নমঃ শিবায়। হরি ওং নমঃ শিবায়। হরি ওং নমঃ শিবায়। ওং শ্রী মহাকাল রুদ্র দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র ভৈরব দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্রনীল দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র অর্ধনারীশ্বর দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র মহামৃত্যুঞ্জয় দেবায় নমঃ। হরি ওং নমঃ শিবায়। হরি ওং নমঃ শিবায়। হরি ওং নমঃ শিবায়। ভক্তগণ, আজও চিঠির উত্তর দেব। যে কথা কামাখ্যা পীঠ সম্পর্কে বলছিলাম, আজ আমি তোমাদের কুব্জিকা পীঠ সম্পর্কে বলবো। যে কামাখ্যা পীঠে কুব্জিকা পীঠ, তার মাহাত্ম্য সে সম্পর্কে বলবো। পৌরাণিক কাহিনীতে কামরূপের নীলাচল পাহাড় বা নীল পাহাড়ে সতীর ছিন্ন বিচ্ছিন্ন অবয়বের মধ্যে মহামুদ্রা অর্থাৎ যোনি অঙ্গ পতিত হয়েছিল বা যোনি অঙ্গ পড়েছিল। সেই মহাযোনি মানবের কল্যাণে প্রস্তরীভূত হয়। সেই মহাযোনি মানবের কল্যাণে প্রস্তরীভূত হয় বা পাথরের আকার নেয়। সেই প্রস্তরীভূত বা পাথরের যোনিতে কামাখ্যা দেবী অবস্থান করেন। কামাখ্যা দেবী অবস্থান করেন। বিভিন্ন সংস্কৃত এবং হিন্দি গ্রন্থে যা লেখা আছে তা বাংলা অনুবাদ করলে এরকম আসে: কামরূপে পড়িল মহাযোনি, কামরূপ শক্তিরূপিণী, মহামায়ার মহাপীঠ তীর্থচূড়ামণি। অনেক সংস্কৃত গ্রন্থে এবং হিন্দি গ্রন্থে, অসমীজ গ্রন্থে, বিভিন্ন বড় বড় লাইব্রেরিতে যে গ্রন্থগুলো আছে, তালপাতার পুঁথি, পাজি ইত্যাদিতে যা পাওয়া যায়, সেগুলোকে পড়ে যা দেখেছি, তার বাংলা অনুবাদ যখন করেছি তা এরকম আসে: কামরূপে পড়িল মহাযোনি, কামরূপ শক্তিরূপিণী, মহামায়ার মহাপীঠ তীর্থচূড়ামণি। অর্থাৎ যদি শক্তি আরাধনা করো, যদি মাতৃ আরাধনা করো, যদি শৈব আরাধনা করো, তাহলে কাশী বিশ্বনাথ যেমন তোমাকে মনে রাখতে হবে যে কাশীতে যদি তুমি দেহত্যাগ করো, তাহলেও তোমার শিবধাম তুমি প্রাপ্ত হবে। কাশীর মাটিতে যদি তুমি দেহ ত্যাগ করো, যদি তোমার শেষ নিঃশ্বাস কাশী ধামে পড়ে, তাহলে তুমি নিঃসন্দেহে শিবলোক প্রাপ্ত হবে। তুমি ভগবান শিবের শরণে এলে, তুমি তোমার তমগুণ সংহার কর্তার তুমি শরণে এলে, তুমি তোমার তমগুণ সংহার করতে চাও। তো সেই রূপ যদি তুমি মাতৃবন্দনা করো, যদি তুমি শৈব সাধকই হলে, যদি তোমার তমগুণকে তুমি সম্পূর্ণ নিবৃত্ত করতে চাও, আমার মধ্যে তমগুণই থাকবে না, তাহলে কিন্তু এই যে শক্তিপীঠ, তাকে বলা হয়েছে তীর্থচূড়ামণি। মানে
সমস্ত তীর্থের তাজ, তাজ বা মুকুট, তীর্থ চূড়ামণি। তাজটা হলো আরবিয়ান শব্দ। আরবি ডিকশনারিতে তুমি পাবে তাজমহল, সমস্ত মহলের মধ্যে, সমস্ত ইমারতের মধ্যে ইমারতের মুকুট, ইমারতের মুকুট হচ্ছে তাজমহল। বড় থেকে বড় ইমারত হোক, তার যে মুকুট তা হলো তাজমহল। তাজ কথার অর্থ হচ্ছে মুকুট। তো বাংলাতেও বা হিন্দিতেও এই মুকুট শব্দটি উচ্চারণ করা হয়েছে চূড়ামণি শব্দটি, যেটা বাংলায় হয়, যে এই কামরূপ হচ্ছে শক্তিপীঠের হচ্ছে তীর্থ চূড়ামণি। শক্তিপীঠ, যত শক্তিপীঠ আছে, তুমি দক্ষিণেশ্বর যাও, কালীঘাট যাও, বৈষ্ণোদেবী যাও, মরুতীর্থ হিংলাজে যাও, যত শক্তিপীঠ আছে, তুমি তারাপীঠে যাও, তার তীর্থ চূড়ামণি কিন্তু হলো এই কামরূপ। সেই স্থানে সতীর যোনি পতিত হয়, যে স্থানটাতে সতীর যোনি পতিত হয় সেই স্থানটার নাম হলো কুব্জিকা পীঠ। তাহলে এই যে 5 ক্রোশ যে এলাকা, এই যে 5 ক্রোশ যে ভূখণ্ড, সেই 5 ক্রোশ হলো যোনিপীঠ। আর সেই যোনিপীঠের ভেতরে আছে যোনিমণ্ডল, সেটা হলো সেই কামাখ্যা মায়ের গর্ভগৃহ। আর যে স্থানটাতে যোনি পতিত হয়েছিল সেই সম্পূর্ণ স্থানটা হলো কুব্জিকা পীঠ। দেবী মহামায়া এই পীঠে বিলীন হয়ে থাকেন। দেবী মহামায়া এই পীঠে বিলীন হয়ে আছেন, বিলীন হয়ে থাকেন। তিনি এই পীঠেই বিলীন হয়ে থাকেন। দেবীর যোনি পতিত হওয়ার সময়, যখন দেবীর যোনি এখানে পতিত হয়েছিল, সেই দক্ষ যজ্ঞের সময়, সেই সময় এই কামাখ্যা পর্বত সুউচ্চ ছিল, অনেক উচ্চ ছিল। এই জন্য এই পাহাড়টার নাম নীলাচল একে বলা হয়। কালিকা পুরাণে 26 নম্বর অধ্যায়ে এই ঘটনার কথা বর্ণনা করা আছে। আজকে আমরা কি বলছি? নীল পাহাড়, নীল পাহাড়, নীল পাহাড় বলছি। হ্যাঁ, আজ আমরা গৌহাটি স্টেশনে বা গৌহাটি এয়ারপোর্ট থেকে কোথায় যাচ্ছি? মালিগাঁও যাচ্ছি। মালিগাঁও থেকে আমরা বলছি নীল পাহাড়ে যাব। নীল পাহাড় আজ পর্বত নয়। তাহলে তোমরা ভূগোল পড়েছ যে পর্বত আর পাহাড়ের মধ্যে অনেক পার্থক্য। হিমালয় হলো পর্বত, শুশুনিয়া হলো পাহাড়। পাহাড়ের উচ্চতা কম, পর্বতের উচ্চতা বেশি। পর্বতের মাথায় বরফ জমে থাকে, পাহাড়ের মাথায় বরফ থাকে না। অনেক তাদের মধ্যে ভৌগোলিক পার্থক্য আছে। তা যখন এই সমস্ত শাস্ত্রগুলো পড়ি, বারবার বলা হয়েছে নীল পর্বত, নীল পর্বত, কিন্তু আজ আর সেখানে পর্বতের নাম নিশান নেই। আজ দেখছি পাহাড়। তাহলে কেন এমন? বলছে তস্মিন স্তু কুব্জিকা পীঠে সত্যাস্তদ যোনিমণ্ডলম পতিতং তত্র সা দেবী মহামায়া বলিয়ত লীনায়ত যোগো নিদ্রায়াং মই পর্বত রূপিণী স নীলবর্ণ শৈলহ ভূত পতিতে যোনিমণ্ডলে। তাহলে কালিকা পুরাণে কি বলা হয়েছে? যে যখন সত্যযুগ ছিল তখন পর্বত নাকি 100 যোজন উঁচু ছিল। এই পর্বতটা তখন 100 যোজন উঁচু ছিল। তাহলে এই পর্বতের এরকম পরিবর্তন হলো কেন?
তাহলে এই যে স্তোত্রটা, তার মানেটা কি হলো? তাহলে মহামায়ার গুপ্ত অঙ্গ বা যোনিপীঠ, যোনি অঙ্গ যখন পতিত হয়, তখন তার গাঢ় আলিঙ্গনে সুউচ্চ পর্বত যোনি অঙ্গের ভার সহ্য করতে না পেরে বারংবার প্রকম্পিত হতে লাগলো। যখন সত্যযুগ ছিল, তখন এই নীল পর্বতের উচ্চতা ছিল 1 যোজন উঁচু, বিরাট উঁচু। সেটাকে যদি আজ আমরা ফুটে কনভার্ট করি, তো বিরাট তার উচ্চতা। তাহলে তা আজকে এই পাহাড় হয়ে গেল কেন? তা বলছে যে যখন মহামায়ার যোনি অঙ্গ পতিত হলো, তখন এই সুউচ্চ পাহাড় সেই যোনি অঙ্গের ভার সহ্য করতে না পেরে বারবার প্রকম্পিত হতে লাগলো। এই পর্বতের পাতাল প্রবেশ তখন অবশ্যম্ভাবী হয়ে গেল। এই পর্বত তখন মাটিতে মিশে যাবে, পাতালে প্রবেশ করে যাবে। তা লক্ষ্য করে 3 দেবতা ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর চিন্তিত হয়ে উঠলেন। তারা 3 জনেই সে বিষয়ে চিন্তিত হতে লাগলেন এবং চিন্তিত হয়ে উঠলেন। তারা প্রত্যেকে পর্বতের একটি করে শৃঙ্গ ধারণ করলেন। একটা করে শৃঙ্গ ধারণ করলেন। তবুও শৃঙ্গ 3টি ক্রমশ অর্ধগামী হতে লাগলো। তখন তারা 3 জনে 3টে শৃঙ্গ ধরলেন, যেন এই পর্বতটা পাতাল প্রবেশ না হয়ে যায়। তবুও কিন্তু তা প্রকম্পিত হতে লাগলো আর ক্রমশ পাতালের দিকে চলে যেতে লাগলো। তা তো থামলো না, গতি কিছুটা রুকলো, গতি কিছুটা স্থিমিত হলো, কিন্তু সম্পূর্ণ থামলো না। তখন মহামায়া কি করলেন? দেবী মহামায়া স্বয়ং তাদের সঙ্গে সমবেত হয়ে শৃঙ্গ 3টির ভার বহন করলেন। ততক্ষণে নীল পর্বতে সামান্য অংশই আর দৃষ্টিগোচর হচ্ছে। যে সামান্য অংশটুকু এখন কামাখ্যা পাহাড় বা নীল পাহাড় বলে আমরা দেখতে পাই। যে অংশটুকু এখন আমরা নীল পাহাড় রূপে দেখতে পাই, একটা উঁচু পাহাড়, পর্বত নয়। তাহলে এই যে তোমাদের বললাম যে এই হচ্ছে কুব্জিকা পীঠ, তাহলে কামাখ্যাতে কুব্জিকা পীঠে কিন্তু পূজা করা একান্ত প্রয়োজন। যে পূজাটা হবে কখন? এই পূজাটা হবে কখন না? অম্বুবাচী নিবৃত্তির পর। অম্বুবাচী যখন নিবৃত্তি হয়ে যাবে তখন। আর এবারে তুমি দেখেছো যে স্নান যাত্রা আর অম্বুবাচী নিবৃত্তি একই দিনে পড়েছে। অম্বুবাচী নিবৃত্তির দিনে এই পূজাটা করতে হয়, এই দিনে এই পূজাটা হবে। এতে কি হয়? এতে হচ্ছে বন্ধা, মৃত গর্ভা, যারা মৃত গর্ভা, মৃত বৎসা, শারীরিক সম্পর্কে অক্ষম, যুবতী হয়েও যাদের ঋতুস্রাব হয় না, যারা মা হতে পারে না, যাদের বিয়েতে বাধা আছে, কঠিন থেকে কঠিন দুরারোগ্য ব্যাধি, তোমাকে কুৎসিত করে দিয়েছে ব্যাধি, এই রকম সমস্যাতে এই পূজা অত্যন্ত ফলপ্রসূ। কেমন? আজ এটুকু বললাম। আস্তে আস্তে কামাখ্যা মন্দির সম্পর্কে আরো অনেক কথা তোমাদেরকে বলবো। কেমন? আজ দেখে নেই যে চিঠি কি আছে। চিঠিটি লিখেছ বাগুইহাটি থেকে লিখেছ কৃষ্ণা সাহা। চিঠিটি লিখছ কৃষ্ণা সাহা। লিখেছ ওং নমো শিবায়। ওং নমো শিবায়। শ্রদ্ধেয় শ্রী দেবদাস মহাশয়, পত্রের প্রথমে আমার প্রণাম নেবেন। আমি আপনার অনুষ্ঠানের নিয়মিত দর্শক। আমার খুব ভালো লাগে। আমার ছোট্ট পরিবার, আমার স্বামী ও একটি বুদ্ধিমতী কন্যাকে নিয়ে আমি সাধারণভাবে বেশ ভালোই আছি। আমার স্বামী একজন সরকারি কর্মচারী।
আমার একমাত্র কন্যার শিক্ষা জীবন সম্পর্কে বিস্তারিত জানতে চাই। কিভাবে পড়াশোনা করলে জীবনে সফল ও প্রতিষ্ঠিত হতে পারবে জানাবেন। রাশি ও লগ্ন বলে দেবেন। পূজা পাঠ ও মন্ত্র দিলে খুব ভালো হয়। নমস্কারান্তে, কৃষ্ণা সাহা, বাগুইআটি। মা, তুমি এই চিঠি আমাকে লিখেছ, এই চিঠি আমার কাছে এসে পৌঁছেছে। এই চিঠি মা তুমি আমাকে লিখেছ, তুমি নিজেই মা তুমি পড়ে দেখো। চিঠিটি সম্পূর্ণ দেখা যাচ্ছে তো টিভি স্ক্রিনে। তুমি তোমার কথা লিখেছ, মেয়ে বুদ্ধিমতী সে কথা লিখেছ, স্বামী চাকুরি করেন সে কথা লিখেছ, এবং লিখেছ যে পূজা পাঠ মন্ত্র দিলে ভালো হয় সে কথাও লিখেছ। তুমি তোমার মেয়ের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান লিখতে ভুলে গেছ, বা তোমারও তুমি জন্ম তারিখ জন্ম সময় কিছু লেখনি, স্বামীরও তুমি জন্ম তারিখ জন্ম সময় কিছু লেখনি। তুমি মূলত মেয়ে সম্পর্কে প্রশ্ন করেছ, তাই মেয়ের জন্ম তারিখ জন্ম সময় একান্ত প্রয়োজন ছিল। জন্ম তারিখ বাংলা বা ইংলিশে, জন্ম সময় এবং জন্মস্থান সেগুলো নেই মা, তাই কি করে উত্তর দেই বলো? তুমি লিখতে ভুলে গেছো মা। মনে কোনো দুঃখ নেবে না, কেমন মা? মনে তুমি কোনো দুঃখ নিও না। তুমি আবার কখনো চিঠি লেখো। যদি লটারিতে তোমার চিঠি ওঠে, আমি অবশ্যই তোমার চিঠির উত্তর দেব। এত সময় তোমরা একটু দেখে নাও যে যারা তোমরা চিঠি পাঠাবে কোন ঠিকানাতে পাঠাবে, এবং তোমরা যদি যারা যোগাযোগ করতে চাও কোন ঠিকানায় যোগাযোগ করতে চাও, যারা তোমরা আশ্রমে লাইভ মেম্বার হতে চাও কিভাবে যোগাযোগ করবে, এবং কবে কোথায় তোমরা অনুষ্ঠানগুলো দেখতে পাবে। যে দুটো নাম্বার আপনাদের স্মরণে রাখতে হবে সেই দুটো নাম্বার হলো 9830156738 এবং 9831950049। এই দুটো নাম্বার আপনারা স্মরণে রাখুন, তাহলেই দেখবেন আপনাদের জীবনে কিন্তু সাফল্যের রামধনু এঁকে দেবেন এই মহান ব্যক্তিত্ব। আর ঠিক এভাবেই বলি যে আপনারা এই মহান ব্যক্তিত্বের সাথে কোথায় কোথায় যোগাযোগ করতে পারবেন। প্রথমটি হলো ওনার নিজের আশ্রমে শিবকৃষ্ণ গুরুকুল, 130 নেহেরু নগর, পোস্ট অফিস মাহেশ, শ্রীরামপুর জেলা, হুগলি, পিন নাম্বার 712-202, বাস স্টপেজ মাসির বাড়ি। চিঠি পাঠানোর একমাত্র ঠিকানা হলো কিন্তু শিবকৃষ্ণ গুরুকুল। আরও একটি ঠিকানা কলকাতা সল্ট লেকে, গুডলাক পয়েন্ট, বিডি 390, সেক্টর 1, সল্ট লেক, কলকাতা 64, বাস স্টপেজ বিডি, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার পাশের গলি দিয়ে গিয়ে ভিআইপি সুইটস নামক একটি মিষ্টির দোকান, ঠিক তার উল্টো দিকেই ওনার চেম্বার। তৃতীয় চেম্বারটি হচ্ছে বাঁশদ্রোণীতে, টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 3টি স্টপেজ দক্ষিণে নেতাজি নগর বাস স্টপেজে এসে আপনারা অটোতে বা রিক্সায় চলে আসুন জয়শ্রী কালীতলা। সেখানে এসে দেখুন নাইস টুডে নামক একটি বিউটি পার্লার, ঠিক তার উল্টো দিকে রাগেশ্রী অ্যাপার্টমেন্ট, 147 শরৎপল্লী শিলিগুড়ি অ্যাপার্টমেন্টটি উনি বসেন। এবং উত্তরবঙ্গের মানুষদের জন্য বলে রাখি যে আপনারা শিলিগুড়িতে, সমগ্র উত্তরবঙ্গে শিলিগুড়ি এবং জলপাইগুড়ির মানুষ মহারাজকে যে ঠিকানার আপনারা পাবেন সেই ঠিকানাটি হলো প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট, রবীন্দ্র মঞ্চের বিপরীতে। আরও একবার বলছি, প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট, রবীন্দ্র মঞ্চের বিপরীতে। এবং সেখানেও যে দুটি নাম্বার আপনাদের স্মরণে রাখতে হবে, নাম্বার দুটি হলো 989733175546, আরও একবার বলছি 9733175546, এবং আরও একটি নাম্বার 0353652827, 0353652827। উত্তরবঙ্গের মানুষরা এই দুটো নাম্বার স্মরণে রাখবেন এবং একমাত্র প্রয়াস অ্যাপার্টমেন্ট এই ঠিকানাতেই কিন্তু মহারাজের সান্নিধ্য আপনারা পেতে পারবেন। এবারে পরের চিঠি লিখেছ প্রতিমা দাস। মা, তুমি কাকদ্বীপ, দক্ষিণ 24 পরগনা থেকে লিখছ। মা, তুমি কাকদ্বীপ, দক্ষিণ 24 পরগনা থেকে লিখছ বাবা শ্রীদেব দাস। আপনাকে আমার সহস্র প্রণাম
জানাই। আমার পুত্র শ্রী শুভঙ্কর দাস, জন্ম 10ই এপ্রিল 1993 সাল, রাত্রি 10টা। আমার ছেলে এখন একাদশ শ্রেণীতে পড়ে। আমি আপনার কাছে আমার ছেলে সম্পর্কে জানতে চাই। 1. ছেলের রাশি, লগ্ন, নক্ষত্র, শুভ দিক, রং, সংখ্যা। 2. পড়াশোনা কেমন হবে? 3. কত বছর বয়সে কি কাজ করলে ভালো হবে? 4. চাকুরির যোগ কি আছে? 5. বিবাহ কত বছর বয়সে হবে ও আয়ুষ্কাল যদি বলে দেন চিরকৃতজ্ঞ থাকব। ইতি প্রতিমা দাস। প্রতিমা দাস, গ্রাম বসন্তপুর, পোস্ট অক্ষয়নগর, থানা কাকদ্বীপ, জেলা দক্ষিণ 24 পরগনা, পিনকোড নম্বর 743347। মা, তুমি এই চিঠি আমাকে লিখেছ, তুমি ছেলের জন্ম তারিখ লিখেছ, জন্ম সময়ও লিখেছ মা, কিন্তু তুমি জন্মস্থান লিখতে ভুলে গেছ। তবু আমি দক্ষিণ 24 পরগনাতে জন্ম বা 24 পরগনাতে জন্ম ধরেই ওর বিচার করে দেই। সমস্ত মা বাবাদের বলি, চিঠি যখন লেখো না, আমি বুঝি মনে খুব আবেগ থাকে, মনে দুশ্চিন্তা থাকে, চিঠিটার জবাব পাবো কি পাবো না, কবে পাবো। একটু ধৈর্য নিয়ে কাজ করবে, ঠিক মতো লিখবে, কেমন? এইসব কাজে তো বাবা ধৈর্যটাই মূল ব্যাপার। হ্যাঁ, ধৈর্য একটু রাখতে হবে। ধৈর্য রাখলে অনেক শুভ শুভ ঘটনা জীবনে উপলব্ধি করবে, অনেক শুভ কিছু ঘটবে। কেমন? ধৈর্য রাখবে সাধনাতে, ধৈর্য রাখবে কাজের প্রতি, ধৈর্য রাখবে অপেক্ষাতে, ধৈর্য রাখবে জীবনের প্রতি। অধৈর্য হয়ে কাজ করলে ভুল হয়ে যায়। কেমন? এবারে বলি যে শুভঙ্কর দাস, মা শুভঙ্করের শুভ জন্ম তারিখ 10ই এপ্রিল 1993 সাল, সেদিন ছিল শনিবার, এবং রাত্রিবেলা 10টার সময় দক্ষিণ 24 পরগনাতে জন্ম ধরেই আমি বিচার করছি। মা শুভঙ্করের বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন, জ্যৈষ্ঠা অর্থাৎ 18 নম্বর নক্ষত্রে জন্ম, 18/8, 18 নম্বর নক্ষত্র আর 8 নম্বর রাশি, কৃষ্ণ পঞ্চমী তিথিতে জন্ম, ব্রাহ্মণ বর্ণ, দেবারিগণ বা রাক্ষসগণ। এই হলো শুভঙ্করের শুভ জন্মকুণ্ডলী। মা শুভঙ্করের জন্মকুণ্ডলীতে মেষের ঘরে কোনো গ্রহ নেই, বৃষতে আছে কেতু, মিথুনে আছে মঙ্গল, কর্কটে কোনো গ্রহ নেই এবং সিংহে কোনো গ্রহ নেই, কন্যাতে আছে বৃহস্পতি, তুলাতে কোনো গ্রহ নেই, বৃশ্চিকে আছে লগ্ন রাহু চন্দ্র, ধনুতে কোনো গ্রহ নেই, মকরে কোনো গ্রহ নেই, মিথুনে আছে বুধ আর শনি, মীনে আছে রবি আর শুক্র, মীনে আছে
রবি আর শুক্র। শুভঙ্করের জন্মকুণ্ডলিতে কি কি গ্রহ মা ভালো আছে বলে দেই। শুভঙ্করের জন্মকুণ্ডলিতে মা বৃহস্পতি খুব ভালো আছে, শুক্র খুব ভালো আছে, রবি ভালো আছে, বুধ ভালো আছে, শনি ভালো আছে। শুভঙ্করের মা শিক্ষা হবে, শুভঙ্করের শিক্ষা হবে এবং শুভঙ্কর জীবনে চাকুরি করবে, শুভঙ্কর জীবনে চাকুরি করবে। শিক্ষা ওর শিক্ষা গ্র্যাজুয়েশনের পর কোনো প্রকার প্রফেশনাল কোর্স করা শুভঙ্করের পক্ষে ভালো হবে। গ্র্যাজুয়েশনের পর কোনো প্রফেশনাল কোর্স, কোনো কম্পিউটারের উপর কোর্স করা ওর পক্ষে ভালো হবে, অথবা কোনো প্রকার কারিগরি শিক্ষার উপর কাজ করা ওর জন্য ভালো হবে। শুভঙ্করের এই ছক অবশ্যভাবেই একটি ব্যবসার ছক, কারণ ওর সপ্তমপতি কিন্তু মা তুঙ্গস্থ, ওর এটি ব্যবসার ছক। কিন্তু আরও যেটা বড় কথা সেটা হচ্ছে যে সেই শুক্র রবির সাথে আর বৃহস্পতি দৃষ্ট হয়ে গিয়ে একটি অদ্ভুত সরকারি চাকুরির প্রভাব সৃষ্টি করেছে। মা শুভঙ্করের সরকারি চাকুরি হবে। শুভঙ্করের ব্যবসার থেকেও সরকারি চাকুরি মা আরো বেশি ভালো হবে, আরো বেশি ভালো হবে। কেমন? এবারে বলি যে কত বছর বয়সে কাজ করলে ভালো হবে। মা শুভঙ্করের বর্তমান বয়স হলো 17 বছর। শুভঙ্করের শুভ কর্মজীবন শুরু হবে মা, লিখে নাও, 23 বছর 7 মাস থেকে শুভঙ্করের শুভ কর্মজীবন শুরু হবে, আর 27 বছর 9 মাসের পরে কর্মে আরও উন্নতি হবে। 23 বছর 7 মাসের পর শুভঙ্করের শুভ কর্মজীবন শুরু হবে, আর 27 বছর 9 মাসের পরে কর্মে আরও উন্নতি হবে। 29 বছর 8 মাসের পর শুভঙ্করের কর্মস্থান পরিবর্তন হবে। 29 বছর 8 মাসে শুভঙ্কর কলকাতার দিকে, শহরের দিকে চলে আসবে, ও কোনো শহরেই থাকবে মা। এবং ওর জীবনে তুমি মা চাকুরি সময়টা একটু লিখে নাও তো, 28 বছর 2 মাসের পর শুভঙ্করের কোনো সরকারি চাকুরি হবে। 28 বছর 2 মাসের পর শুভঙ্করের কোনো সরকারি চাকুরি হবে। 32 বছর 7 মাসের পর শুভঙ্করের জীবনে কোনো প্রাপ্তি যোগ হবে, কোনো প্রাপ্তি, কোনো অর্থকরী প্রাপ্তি হবে। শুভঙ্করের নিজের ইচ্ছেতে বিয়ে হবে, শুভঙ্করের নিজের ইচ্ছেতে মা বিয়ে হবে। কেমন? 33 বছর 4 মাসের পর শুভঙ্করের কোনো মনের ইচ্ছে পূর্ণ হয়ে যাবে, বহুদিনের কোনো মনের ইচ্ছে পূর্ণ হবে। শুভঙ্করের তো শুক্র তুঙ্গস্থ, এমনিতেই শৌখিন ছেলে। শুভঙ্কর খুব শৌখিন, জানো মা, ও খুব শৌখিন। কিন্তু আর কি আছে? আর 36 বছর 9 মাসের পর শুভঙ্করের আর্থিক অবস্থা খুব ভালো হবে। 36 বছর 9 মাসের পর আর্থিক অবস্থা ভালো হবে। 38 বছর 3 মাস থেকে 41 বছর 5 মাসের মধ্যে। আগে তুমি কথা দাও মা, ভয় পাবে না। যদি ভয় না পাও তবে বলি, মা তুমি কথা দিচ্ছ তুমি ভয় পাবে না, একটু লিখে নাও মা। 38 বছর 3 মাস থেকে 41 বছর 5 মাসের মধ্যে শরীরটা একটু খারাপ হতে পারে, ও সময় একটু রক্তপাত হতে পারে, একটু অপারেশন হতে পারে, কিন্তু সেটাও কাটিয়ে উঠবে। এবং 42 বছর 4 মাসের পর শুভঙ্কর নিজের টাকা পয়সায় জমি বাড়ি সম্পত্তি করতে পারবে। শুভঙ্কর নিজের টাকা পয়সায় জমি বাড়ি সম্পত্তি করতে পারবে। আর মা তুমি অনেক বছর বাঁচবে, তুমি অবশ্যই শুভঙ্করের এই সমস্ত সফলতা নিজে চোখে দেখবে, তুমি অবশ্যই শুভঙ্করের এই সমস্ত সফলতা নিজে চোখে দেখবে। মা ওর
বিয়ের যোগ তো চলে আসবে 24 বছর 3 মাস থেকে, কিন্তু মা বিয়েটা যদি ও চাকুরি লাভের পরে করে, অর্থাৎ যদি 28 বছর 9 মাসের পরে করলে খুব ভালো হবে। অর্থাৎ দুটো বিয়ের যোগ আছে, একটা 24 বছর 3 মাসে আর একটা 28 বছর 9 মাসে। তা বলে দুটো বিয়ে হবে না, বিয়ের যোগটা দুবার অ্যাক্টিভেট হবে, বিয়ের যোগটা দুবার অ্যাক্টিভেট হবে। এই প্রথম বিয়েটা করাটা মানে প্রথম যোগের বিয়েটা করাটা শুভ হবে না, দ্বিতীয় যোগের বিয়েটা করলে খুবই ভালো হবে, খুবই ভালো হবে। কেমন? এবারে তুমি প্রশ্ন করেছো যে আয়ুষ্কাল, আয়ুষ্কাল নিয়ে মা কোনো চিন্তা করো না, ওর লগ্নপতি একাদশে আছে, অবশ্যই শুভঙ্কর জীবনে 78 বছরেরও বেশি বাঁচবে, 78 বছরেরও বেশি বাঁচবে। সর্দি কাশির সমস্যা থাকবে, একটু হাত পা ভাঙতে পারে, একটু সেলাই হতে পারে শরীরে, সর্দি কাশি শ্বাসকষ্টের সমস্যাটা কিন্তু মা থাকবে, ওটা একটু সমস্যা থাকবে। আর কোনো কিছু মা সমস্যা নেই, বিবাহ যথেষ্ট ভালো হবে, বিবাহটা নিজের ইচ্ছে মতে হবে, নিজের ইচ্ছে মতে হবে। এবারে মা আমি তোমাকে বলে দেই যে ওর জন্য শুভ তারিখ, শুভ সংখ্যা, শুভঙ্করের জন্য শুভ তারিখ এবং শুভ সংখ্যা প্রতি ইংরেজি মাসের 1, 2, 3, 5, 10, 11, 12, 14, 19, 20, 21, 23, 28, 29, 30। শুভঙ্করের জন্য প্রতি ইংরেজি মাসের এই সমস্ত তারিখ আর এই সমস্ত সংখ্যাগুলো শুভ। যে কোনো শুভ কাজ এই সব তারিখে করবে, সেটা শুভঙ্করের পক্ষে সফল হবে, সেটা শুভঙ্করের পক্ষে সাকসেস হবে। শঙ্খ হলো ওর মাঙ্গলিক চিহ্ন, ওর মঙ্গলময় চিহ্ন হলো শঙ্খ। ঘরের দরজার ওপর, আলমারির ওপর শঙ্খের স্টিকার লাগাবে এবং ওর শোবার ঘরের দেওয়ালে এবং পড়ার ঘরের দেওয়ালেও শঙ্খের স্টিকার লাগাবে। পূর্ব আর দক্ষিণ হলো মা শুভ দিক, পূর্ব দিকে মাথা করে শোবে অথবা দক্ষিণ দিকে মাথা করে শোবে। পূর্ব দিকে মুখ করে বসে যে কোনো শুভ কাজ করবে অথবা দক্ষিণ দিকে মুখ করে বসে যে কোনো শুভ কাজ করবে। স্টিল কালার, লাল, কমলা এবং সাদা হলো শুভ রং। সবথেকে শুভ রং হলো সাদা। সাদা বডির পেন, সাদা রুমাল, সাদা জামা কাপড়, সাদা তোয়ালে, সাদা পর্দা, সাদা বেডশিট বেশি বেশি করে ব্যবহার করবে। এছাড়া স্টিল কালার শুভ, লাল শুভ এবং কমলা শুভ। এবারে বলে দেই যে বৃষ রাশির সাথে বন্ধুত্ব শুভ হবে না বা বিয়েও শুভ হবে না। মীন রাশির সাথে বন্ধুত্ব বা বিয়ে শুভ হবে না এবং বৃশ্চিক লগ্নের সাথেও বন্ধুত্ব বা বিয়ে শুভ হবে না। এইগুলোকে অবশ্যই কিন্তু মা তুমি মেনে চলবে। আমি বলে দেব ওর শুভ মন্ত্র আর শুভ নিয়ম। শুভ নিয়মের মধ্যে কি পড়ছে না, করলার ওপরে খোসাটাকে ছাড়িয়ে বাকি অংশকে আগুনের ওপরে 10 মিনিট ওটা তুমি পুড়িয়ে নেবে, যেভাবে আমরা বেগুন পোড়া করি। তারপর তাতে চিনি মিশিয়ে গরম গরম তুমি প্রতি শনিবার দিন ওকে একটা করে করলা খাওয়াবে। গরম গরম তুমি একটা করে ওকে করলা খাওয়াবে। আর কি করবে, আর তুমি অলসির তেল তুমি কি করবে, অলসির তেলের মধ্যে তুমি জোয়ান দিয়ে গরম করে সেইটার মেটে সিঁদুর দিয়ে একটা করে টিক্কা ওকে প্রতি মঙ্গলবার দিন পরাবে। অনামিকা আঙুল দিয়ে ও নিজে পরবে অথবা মা তুমি পরাবে। কেমন? এই দুটো নিয়ম মেনে চলবে। এবার আমি বলে দিই ওর জন্য শুভ যোগাসন। মা
শুভঙ্করের জন্য শুভ যোগাসনটা মা তুমি লিখে নাও। বদ্ধ বদ্ধ অর্ধ মৎস্য চন্দ্রাসন, বদ্ধ অর্ধ মৎস্যা চন্দ্রাসন এবং বৃষাসন বৃষাসন, এই দুটো আসন হলো ওর জন্য শুভ যোগাসন। দিনে 2 মিনিট করে এই দুখানা আসন করবে, আর আসন সবসময় মাটিতে করবে যেন আর্থ কানেকশন থাকে, এমনভাবে আসন করবে। প্রথমে একটা আসন করবার পরে 2 মিনিট আসন করার পরে আবার 2 মিনিট সব আসন করবে, তারপরে আবার বৃষাসন করবে। কেমন? এবারে আমি বলে দেই যে শুভঙ্করের জন্য শুভ মন্ত্র ওং শিরসি সহস্র দল কমলা বস্তিতং শ্বেত বর্ণং দ্বিভুজং বরা ভয় করণং শ্বেত মালান্য লেপনং স প্রকাশ রূপং স বাম স্থিত রক্ত শক্তা স প্রকাশ স্বরূপয়া সংহিতং গুরুং ধয়েত। এই মন্ত্রটা 28 বার বা 108 বার জপ করবে। সারাদিন সময় না পেলে রাত্রিবেলা শোবার আগে বিছানাতে বসেও করতে পারবে। শুভঙ্করের অনেক ভ্রমণ হবে, শুভঙ্করের অনেক ভ্রমণ হবে।